আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি, আমি আবু বকর সিদ্দিক রিয়াদ। আজকে আমরা আলোচনা করব প্রথম পত্রের লেকচার নাম্বার 4 নিয়ে। ওকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটাও বিশ্বাস করি সবাই ভালো করে লেখাপড়া করছেন। আর আজকে ক্লাস করার শুরুতে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে যখন লেখাপড়া করবেন খুব সুন্দর করে লেখাপড়া করবেন। লেখাপড়া ছাড়া অন্য কিছু বুঝবেন না। 24 ঘন্টা করে 24 ঘন্টা যদি হিসাব করেন, 24 ঘন্টাকে ভাগ করে নেবেন। কীরকম? কেউ যদি নামাজ পড়েন, খুব ভালো কথা, নামাজের জন্য 1 ঘন্টা, খাওয়া দাওয়া বা রেস্ট এগুলো সব আমি 3 ঘন্টা হিসেব করে নিচ্ছি। দেন আমরা কেউ ঘুম 6 ঘন্টা 7 ঘন্টা যদি হয় তাও হিসেব করে নিচ্ছি। তাও যদি হিসেব করে নিই তাহলে থাকতেছে আমাদের 13 ঘন্টা, 7 ঘন্টা ঘুম ধরলে। দেন আমরা আরও 3 ঘন্টা মাইনাস করছি ফেসবুকিং 1 ঘন্টা, কথার কথা, বা আনুষঙ্গিক কাজ, বাবা মাকে হেল্প করা, গার্লফ্রেন্ডে হেল্প করা, যাদের এগুলো আছে, যাদের এগুলো খারাপ অভ্যাস আছে তারা এগুলো করেন। আমরা যদি 8, 9, 10 ঘন্টাও যদি রাখি, 8 থেকে 10 ঘন্টা, 10 ঘন্টা যদি পড়ার মতো করে পড়ি, আমাদের জীবনে সাকসেস হওয়ার জন্য আর কিছু বড় বাধা হয়ে দাঁড়াবে না। জাস্ট একটা বাধা থাকবে, সেটা হচ্ছে আপনি ওই স্বপ্নে কখন পৌঁছাবেন। এটা হচ্ছে প্রথম বাধা। ওকে, তাহলে চিন্তা করুন যে জীবন লেখাপড়ার জন্য কিছু বিষয় স্যাক্রিফাইস করতে হবে, কষ্ট করতে হবে, খুব রাত জেগে পড়তে হবে, আবার সকালে উঠতে হবে। ওকে, কষ্ট না করলে কিছু মেলে না, এটা সত্য। নো পেইনস নো গেইনস, এই কথাটা কিন্তু একবার চিরন্তন সত্য। ওকে, সুতরাং জীবনে বড় হইতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। ওকে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে স্বপ্নকে, ড্রিমস, অল ইউ হ্যাভ ড্রিমসকে 3টা ভাগে ভাগ করুন। কয়টা ভাগ করবেন? এক ভাগ হচ্ছে কিছু স্বপ্ন অর্জন করে ফেলেছেন, কিছু স্বপ্ন আছে না যে কিছু স্বপ্ন অর্জন করেছেন। 2 নম্বর স্বপ্ন হচ্ছে ওই স্বপ্নে পৌঁছানোর জন্য আপনি স্ট্রাগল করতে থাকেন। ওকে, আর একটা স্বপ্ন, ওই স্বপ্নগুলো কোনোদিন পূরণ হবে না, সেই স্বপ্নটা যেন দেখতে পারেন, এই স্বপ্নটাও রাখেন। তাহলে ড্রিমসকে আমরা স্বপ্নকে 3 ভাগে ভাগ করবো। ওকে, এই কথাটা সারা জীবন মনে রাখবেন, জীবনে অনেক কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা লেকচারে কী পড়বো? বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করব, লর্ড কার্জন নিয়ে আলোচনা করব, লর্ড রিপন নিয়ে আলোচনা করব। ওকে, আজকে হচ্ছে আমাদের অধ্যায় 3, লেকচার নাম্বার 4। ওকে, তাহলে দেখেন আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কী কী। 1858 সালে ভারত শাসন আইনের প্রক্রিয়া, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড কার্জন, বঙ্গভঙ্গ, স্বদেশীয় বয়কট আন্দোলন, বৈপ্লবিক আন্দোলন, সংস্কার আন্দোলন, স্যার সৈয়দ আহমেদ খান ও আলীগড় আন্দোলন, নব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী। ওকে, দেখেন অনেকের নাম কিন্তু লিটন রাখে আমাদের দেশে, রিপন রাখে, কিন্তু কার্জন আর কেউ রাখে না। প্রথমে দেখেন শুরু করে যাক ভারত শাসন আইনের প্রতিক্রিয়া, লর্ড ক্যানিং। ওকে, ভারতবর্ষের প্রথম গভর্নর হন কে? প্রথম গভর্নর হন হচ্ছে লর্ড ক্যানিং। তাহলে ভারতবর্ষের প্রথম গভর্নরের নাম কি? ক্যানিং। ওকে, খুব একটা ইম্পর্টেন্ট তথ্য। তার কিছু সংস্কার কাজ হলো, অর্থাৎ তিনি কী সংস্কার করেছেন, সংস্কারগুলো আমরা একটু দেখি। 1 নাম্বার দেখেন আইন সংস্কার, অর্থাৎ তিনি আইন বিষয়ে সংস্কার করেছেন। কি সংস্কার করেছেন? হাইকোর্ট প্রতিষ্ঠা করেছেন। আগে হাইকোর্ট ছিল না, তিনি হাইকোর্ট প্রতিষ্ঠা করেছেন। সামরিক গঠন কি? নতুন পুরাতন বাহিনী ছিল, সেই বাহিনী ভেঙে নতুন সেনাবাহিনী গঠন করেছেন। তারপর রাজস্ব সংস্কারটা দেখেন, নতুন রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেছেন। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে কী অবদান রেখেছেন? কলকাতা, মাদ্রাজ, মুম্বাইয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ওকে, তাহলে দেখেন তার সংস্কারগুলো অনেক ইম্পর্টেন্ট। তিনি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, নতুন সেনাবাহিনী গঠন করেন, তারপর হচ্ছে হাইকোর্ট প্রতিষ্ঠা করেন। ওকে, লর্ড ক্যানিং হচ্ছে প্রথম ভারতবর্ষের গভর্নর জেনারেল। ওকে, এবার দেখেন লর্ড ক্যানিং আমরা আরও কিছু তথ্য জানবো, সেটা হচ্ছে আচ্ছা, এইটা স্লাইডটা ডাবল হচ্ছে, সুতরাং একটা করে নেবেন, বুঝছেন মুজাম্মেল ভাই? ওকে, তাহলে এবার দেখেন আমরা লর্ড ক্যানিং সম্পর্কে জেনেছি। এইবার আমরা জানবো হচ্ছে লর্ড লিটন সম্পর্কে। কি সম্পর্কে? লিটন সম্পর্কে। রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি প্রদান করেন কে? লর্ড লিটন। ওকে, তাহলে রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি কে প্রদান করেন? ভারত সম্রাজ্ঞী। কি উপাধি? ভারত সম্রাজ্ঞী উপাধি। ওকে, তাহলে এই ভারত সম্রাজ্ঞী উপাধি কে প্রদান করেন? লর্ড লিটন। কাকে প্রদান করেন? এই রানী ভিক্টোরিয়াকে। ওকে, রানী ভিক্টোরিয়া। এই ভারত সম্রাজ্ঞী উপাধির আরেকটা আরবিতে একটা নাম আছে, তার নাম হচ্ছে কাইজার ই হিন্দ। আরবি বললে কাইজার ই হিন্দ, আর বাংলাতে বলবে ভারত সম্রাজ্ঞী। ওকে, তাহলে এই কাইজার ই হিন্দ অথবা ভারত সম্রাজ্ঞী উপাধি কে দেয়? লর্ড লিটন। কাকে দেয়? রানী
ভিক্টোরিয়াকে। এবার দেখেন লর্ড রিপন, তার কী কী সংস্কার আছে, রাজনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার অথবা অর্থনৈতিক সংস্কার, এগুলো সম্পর্কে হচ্ছে আমরা এখন জানব। রাজনৈতিক সংস্কার দেখেন, মহীশূরের রাজবংশের কাছে হস্তান্তর করেন, মহীশূরের রাজবংশের কাছে ক্ষমতা হস্তান্তর করেন ও দ্বিতীয় আফগান যুদ্ধের পরিসমাপ্তি ঘটান। তিনি কি করেন? দ্বিতীয় আফগান যুদ্ধের পরিসমাপ্তি ঘটান এবং কি করেন? মহীশূর রাজবংশের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এটা তার ছিল কি সংস্কার? রাজনৈতিক সংস্কার। সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন, খুবই একটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য প্লাস জানার জন্য। তো সংবাদপত্রের স্বাধীনতা প্রদান কে করেন? লর্ড রিপন। তিনি যখন সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন, তার আগে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা রহিতকরণ করা হয়। লর্ড রিপন সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন। এই সংবাদপত্রের স্বাধীনতা প্রদানের মাধ্যমে রানী কিন্তু, অর্থাৎ ব্রিটিশ শাসকগণ হচ্ছে তার প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। ওকে, অবাধ বাণিজ্য নীতি প্রবর্তন করেন। তিনি কি করেন? অবাধ বাণিজ্য নীতি প্রবর্তন করেন। ইলবার্ট বিল পেশ করেন। কি বিল? একটা বিলের নাম হচ্ছে ইলবার্ট বিল। তিনি ইলবার্ট বিলটা পাশ করেন। তাহলে ইলবার্ট বিলকে পাশ করেন এই হচ্ছে আপনার লর্ড রিপন। তিনি আর কি করেন? সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন, অবাধ বাণিজ্য নীতি প্রবর্তন করেন, আফগান যুদ্ধের পরিসমাপ্তি ঘটানো। এবার দেখেন লর্ড কার্জন। আমি লর্ড কার্জনকে অনেকেই চিনি, অনেক বিখ্যাত একটা ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি হল আছে, তার নাম হচ্ছে কার্জন হল। কি হল? কার্জন হল। ওকে, কার্জন হল প্রতিষ্ঠিত হয়, কার্জন হল প্রতিষ্ঠিত হয় 1904 সালের 19 ফেব্রুয়ারি। 1904 সালের 19 ফেব্রুয়ারি। ওকে, এই কার্জন হল নিয়ে অনেক মজার বিষয় থাকে। সেটা হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট হল হচ্ছে 20টি হলের ভিতর হচ্ছে এই কার্জন হল হচ্ছে অনাবাসিক হল। এই হলে কেউ থাকে না, জাস্ট এখানে পরীক্ষা হয় বা কোনো অনুষ্ঠান হয় মাঝে মাঝে। ওকে, আমরা যখন কার্জন হলে ঘুরতে যাই তখন মজার বিষয়টা হচ্ছে যারা বহিরাগত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে আসে, একবার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনি কি ক্যাম্পাসের? বললো হ্যাঁ ভাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। তো বললাম ভাই আপনি কোন হলে থাকেন? বললো আমি তো কার্জন হলে থাকি। কার্জন হলে আদৌ কেউ থাকে না। ওকে, মানে কে বহিরাগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঘুরতে আসছে দেখেই বোঝা যায়। ওকে, এই হচ্ছে মজার ঘটনা। লর্ড কার্জন তার উল্লেখযোগ্য পদক্ষেপগুলো কি? সমবায় ঋণ সমিতি গঠন করেন। কি সমিতি গঠন করেন? সমবায় ঋণ সমিতি গঠন করেন। বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন। কি আইন পাশ করেন? বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন। ওকে, কার্জন হল প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারে কার্জন হল নামকরণ করা হয়। এই কার্জন হল বর্তমানে হল, কিন্তু এই কার্জন হল তৎকালীন সময়ে 1904 সালের সময়ে ঢাকা কলেজের গ্রন্থাগার ছিল। ওকে, অগ্রসর নীতি পরিহার করে, কি নীতি পরিহার করেন তিনি? অগ্রসর নীতি পরিহার করে সীমান্ত পরিহার নীতি গ্রহণ করেন। সীমান্ত পরিহার নীতি গ্রহণ করেন। ওকে, দ্বারা উল্লেখযোগ্য লর্ড কার্জনের উল্লেখযোগ্য পদক্ষেপগুলো দেখেন। কার্জন তার নাম অনুসারে কার্জন হলে নামকরণ করা হয়। তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন, সমবায় ঋণ সমিতি গঠন করেন, অগ্রসর নীতি পরিহার করে সীমান্ত পরিহার নীতি গ্রহণ করেন। ওকে, এটা হচ্ছে তার পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ সংস্কার সমূহ। এবার দেখেন বঙ্গভঙ্গ, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, মাস্ট 100%। ওকে, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। কত সালে? 1906 সালে। আর বঙ্গভঙ্গ হয় হচ্ছে 1905 সালে। আর বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। ওকে, একটু আসেন, বঙ্গভঙ্গ যখন করা হয়, কেন করা হয়? মুসলমানরা বলল যে হচ্ছে আমরা অনেক পিছিয়ে আছি, বা ব্রিটিশরা দেখছে যে পুরো এলাকাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, তখন তারা আন্দোলন করে, মুসলমানরা আন্দোলন করে। আন্দোলনের ফলে বঙ্গভঙ্গ করা হয়। বঙ্গভঙ্গের ফলে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, আসাম মিলে হচ্ছে একটা প্রদেশ হয়, আর কলকাতা মিলে একটা প্রদেশ হয়। যখন এই দুটো প্রদেশ হয়, আর এই আসাম, রাজশাহী, চট্টগ্রামের রাজধানী ছিল ঢাকা এবং কলকাতার রাজধানী ছিল হচ্ছে মানে পশ্চিমবঙ্গের রাজধানী ছিল কলকাতা। তখন দেখা যাচ্ছে যে মুসলমানরা আর কলকাতাতে যাচ্ছে না, কলকাতা বন্দর ইউজ করতেছে না, তখন তারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করছে। তারপর ঢাকাকে কেন্দ্র করে সব কিছু গড়ে উঠছে, ঢাকাকে কেন্দ্র করে রাজনীতি, ঢাকাকে কেন্দ্র করে অর্থনীতি বিষয়গুলো। তখন হিন্দুরা বলল যে আমরা এই বঙ্গভঙ্গ মানি না। তখন তখন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আপনার হচ্ছে সঙ্গীতটা লিখেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা প্রথম গাওয়া হয় 1905 সালে। কত সালে? 1905 সালে। এটি
সালে গাওয়া হয় এবং এটি হচ্ছে আপনার বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। ওকে, এই হচ্ছে বিষয়গুলো। তখন এই হিন্দুরা, আমাদের হিন্দু ভাই বোনেরা, যেটা হচ্ছে আপনার হাতে একটা লাল সুতা পরে না, হ্যাঁ, এটা নীতি কে করেন, এটা প্রবর্তন কে করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, মেইনলি বঙ্গভঙ্গের প্রেক্ষাপটেই দেখা যাচ্ছে, বঙ্গভঙ্গ রদের প্রেক্ষাপটে যখন 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ হয়, কেন রদ হয়? হিন্দুরা বললো না না, বঙ্গভঙ্গ রদ করতে হবে, মুসলমানরা যদি আলাদা হয় তাহলে মুসলমানরা আমাদের থেকে এগিয়ে যাবে। তখন কি হয়? তখন তারা আন্দোলন করে। কি আন্দোলন করে? স্বদেশী আন্দোলন করে। স্বদেশী আন্দোলনটা কীরকম? তারা হচ্ছে বিলেতি পণ্য বর্জন করে নিজ দেশের পণ্য ব্যবহার, এটা হচ্ছে স্বদেশী আন্দোলন। তখন আমরা একজন কবির নাম জানি, তিনি হচ্ছে চারণ কবি মুকুন্দ দাস, বরিশালের চারণ কবি মুকুন্দ দাস। তিনি হচ্ছে একটা গান গাইলেন, সেটা হচ্ছে ওগো বঙ্গনারী পরনাগো রেশমি চুরি। এই গান গেয়ে হচ্ছে তিনি হচ্ছে হিন্দুদের খেপিয়ে তুলতেন। ওকে, এই হচ্ছে বিশেষসমূহ। তখন তারা বিভিন্ন হচ্ছে আন্দোলন হয়, কোথাও ব্রতী আন্দোলন, কোথাও অধ্যাবসায় আন্দোলন হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে 1911 সালে হচ্ছে আপনার বঙ্গভঙ্গ রদ করা হয় এবং বঙ্গভঙ্গ রদের প্রেক্ষাপটে দেখা গেল যে মুসলমানরা আবার পিছিয়ে যাচ্ছে। তখন ব্রিটিশরা সিদ্ধান্ত নিল যে ঢাকাতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, তার নাম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার সময়ও হিন্দুরা অনেক বিরোধিতা করেছিল, যেন মুসলমানরা যেন মাথা চারাতে না দাঁড়াতে পারে। ওকে, এই হচ্ছে বিষয়। বঙ্গভঙ্গ খুব সুন্দর একটা টপিক। দেখেন, বঙ্গভঙ্গ কার্যকর করা হয় 12 অক্টোবর 1905 সালে। 12 অক্টোবর 1905 সালে। এই বঙ্গভঙ্গ কে করেন? বঙ্গভঙ্গ করেন হচ্ছে লর্ড কার্জন। কে করেন? লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ করা হয়। কবে করা হয়? 16 অক্টোবর 1905 সালে। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি ভারত সফর করেন কত সালে? 1911 সালে। ব্রিটেনের রাজা যখন পঞ্চম জর্জ ও তার আরেকজন ব্যক্তি রানী মেরি যখন ভারত সফর করেন 1911 সালে, তখনই কী করা হয়? বঙ্গভঙ্গ রদ করা হয়। কার পরামর্শে বঙ্গভঙ্গ রদ করা হয়? এই রাজা জর্জের পরামর্শে। খুব ভালো করে বোঝেন। তাহলে বঙ্গভঙ্গ করেন কে? বঙ্গভঙ্গ করেন হচ্ছে লর্ড কার্জন, কিন্তু বঙ্গভঙ্গ রদ করেন বঙ্গভঙ্গ রদ লর্ড হার্ডিন্স। বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন আর বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিন্স। কার পরামর্শে? রাজা পঞ্চম জর্জের পরামর্শে। কবে করা হয়? 1911 সালে 12 ডিসেম্বর। কত ডিসেম্বর? 12 ডিসেম্বর। ওকে, যখন 16 অক্টোবর 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়, বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে দুটা বিষয় পরিলক্ষিত হয়। একটা বিষয় হচ্ছে যখন এই বঙ্গভঙ্গের ফলে মুসলমানরা অনেক খুশি হয়, হিন্দুরা অনেক বেজার হয়। যেহেতু মুসলমানরা অনেক খুশি হয়, এই জন্য মুসলমানরা 16 অক্টোবরকে পালন করে সুক্রিয়া দিবস। কি দিবস? সুক্রিয়া দিবস। এই সুক্রিয়া দিবস কারা পালন করে? মুসলমানরা। আর হিন্দুরা যেহেতু বেজার হয়, এই জন্য হিন্দুরা এই দিবসকে 16 অক্টোবরকে পালন করে শোক দিবস। কি দিবস? শোক দিবস। ওকে, একটা জিনিস মনে রাখবেন, বঙ্গভঙ্গ রদ করা হয় 12 ডিসেম্বরে। ডিসেম্বরের মাসও 12 আর 12 তারিখেও মিল আছে কিন্তু, হ্যাঁ, এভাবে মনে রাখবেন। বঙ্গভঙ্গ পরে ঢাকাতে সুরম্য অট্টালিকা, হাইকোর্ট, দেখেন হাইকোর্ট, কার্জন হল নির্মিত হয়। এই যে আমাদের যে হাইকোর্ট আছে, এটা কিন্তু নির্মিত হয় বঙ্গভঙ্গের পরেই। কারণ ব্রিটিশরা দেখলো যে মুসলমানদের তো আবার মুসলমানরা ঠিক এরকম আরেকটা আন্দোলন করতে পারে, স্বদেশী আন্দোলনের মতো। তারা এই ভয়ে তারা হচ্ছে বিভিন্ন ধরনের অট্টালিকা, কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হাইকোর্ট, এগুলো প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। ওকে, বঙ্গভঙ্গের ফলে দুটি প্রদেশ সৃষ্টি হয়। কয়টি প্রদেশ সৃষ্টি হয়? একটা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম, আর একটা হচ্ছে বাংলা প্রদেশ। একটা প্রদেশ কি? 1 নম্বর পূর্ববঙ্গ ও আসাম, আর একটা হচ্ছে বাংলা প্রদেশ। বাংলা প্রদেশ। ওকে, এই পূর্ববঙ্গ আসামের কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়? একটা দেখেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ ও আসাম নিয়ে। ওকে, এর রাজধানী ছিল ঢাকা। এর রাজধানী কি ছিল? ঢাকা ছিল। সংখ্যাগরিষ্ঠ জাতি ছিল মুসলিম, যেটা বলেছিলাম। প্রথম লেফটেন্যান্ট গভর্নরকে বামফিল্ড ফুলার। কি নাম? বামফিল্ড ফুলার। এই ফুলারের নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি রোড আছে, তার নাম হচ্ছে ফুলার রোড। সিলেট আসাম থেকে বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়। সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। কি নাম ছিল? শ্রীহট্ট। তাহলে হচ্ছে সিলেট
আসাম থেকে হচ্ছে বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়। তাহলে একটা পেলাম পূর্ববঙ্গ আসাম, আর একটা হচ্ছে বাংলা প্রদেশ। এর অন্তর্ভুক্ত এলাকা হচ্ছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ ও আসাম। রাজধানী ছিল ঢাকা। এটা ছিল হচ্ছে মুসলমানদের কেন্দ্রে। এবার দেখেন আমরা বাংলা প্রদেশ সম্পর্কে জানবো। দক্ষিণ বাংলা, বিহার, কলকাতা, হ্যাঁ, উড়িষ্যা, এর রাজধানী ছিল হচ্ছে কলকাতা। কি ছিল? কলকাতা। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন কে? হিন্দু সম্প্রদায়। হ্যাঁ, তারা আরেকটা আন্দোলন করে, সেই আন্দোলন নাম হচ্ছে স্বদেশী আন্দোলন। কি আন্দোলন? স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের অপর নাম হচ্ছে বন্দে মাতরম। ওকে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর একটি যে লাল ফিতা পরে, এটাকে বলে রাখি বন্ধন। রাখি বন্ধন বলতে বোঝাচ্ছে হচ্ছে হিন্দু মুসলমান আবার এক হওয়া, অর্থাৎ বঙ্গভঙ্গ রদ করে দাও। ওকে, বন্ধন মানে আবার বেঁধে দাও, বঙ্গভঙ্গ আবার এক করো। বঙ্গভঙ্গের প্রতিবাদে 1905 সালে অক্টোবর মাস থেকে বয়কট ও স্বদেশী কর্মপন্থা নিয়ে পূর্ব বাংলার যে আন্দোলন গড়ে ওঠে, তাই স্বদেশী আন্দোলন নামে পরিচিত। এই স্বদেশী আন্দোলনটা ছিল হচ্ছে ইংরেজ বিরোধী আন্দোলন। মনে রাখবেন। তাহলে আমরা যদি বলি বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কোন আন্দোলন গড়ে ওঠে? বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে গড়ে ওঠে হচ্ছে আপনার স্বদেশী আন্দোলন। তাহলে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে কোন আন্দোলন গড়ে ওঠে? বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে স্বদেশী আন্দোলন গড়ে ওঠে। ওকে, এবার দেখেন স্বদেশী আন্দোলন, বঙ্গভঙ্গ রদের পক্ষে আন্দোলন। স্বদেশী আন্দোলন 4টি পর্যায়ে বিভক্ত ছিল। কতটি পর্যায়ে বিভক্ত ছিল? 1 নাম্বার দেখেন, প্রথম পর্যায় সভা সমিতিতে বক্তৃতা ও প্রস্তাবের মাধ্যমে প্রতিবাদ জানানো। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে বিলাতি পণ্যের বয়কট বা বর্জন, স্বদেশী পণ্য উৎপাদন ব্যবহার। তাহলে বিলাতি পণ্যের বয়কট ও আরেকটা স্বদেশী পণ্যের ব্যবহার, এটা ছিল হচ্ছে স্বদেশী আন্দোলনের স্লোগান। স্বদেশী আন্দোলনের স্লোগান কি ছিল? বিলাতি পণ্য বর্জন এবং দেশি পণ্যর ব্যবহার। 4 নাম্বার পর্যায়ে হচ্ছে বিপ্লববাদ বা সন্ত্রাসবাদের মাধ্যমে দাবি মেনে নিতে বাধ্য করা। তাহলে কতটি পর্যায় ছিল? 4টি পর্যায় ছিল। ওকে, এবার দেখেন বয়কট আন্দোলন। বয়কট আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল 2টি। কয়টি লক্ষ্য ছিল? 2টি। একটা হচ্ছে বিলাতি পণ্য ও শিক্ষা বর্জন, আর স্বদেশী পণ্যের ব্যবহার ও স্বদেশী শিক্ষা গ্রহণ, আমি যেটা বলেছিলাম প্রথমে। ওকে, তাহলে 2টি তারা প্রধান লক্ষ্য ছিল এই স্বদেশী আন্দোলন। মূল মন্ত্র বা স্লোগান ছিল হচ্ছে আপনার বিলাতি পণ্য বর্জন ও দেশি পণ্যের ব্যবহার। এই যে স্বদেশী আন্দোলনের নেতৃত্বে কারা ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। ইনি তো থাকবেই। মতিলাল ঘোষ, অরবিন্দ ঘোষ, মুকুন্দ দাস। মুকুন্দ দাস মানে হচ্ছে বরিশালের চারণ কবি। কি কবি? মুকুন্দ দাসের উপাধি কি? চারণ কবি। আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে, এটা তো জানেনি, এর সম্পর্কে কি বিশ্বকবি উপাধি পাইছে। ওকে, তাহলে বয়কট আন্দোলন সম্পর্কে জেনেছি। নেতৃত্ব কারা ছিল? অরবিন্দ ঘোষ, চারণকবি মুকুন্দ দাস, রবীন্দ্রনাথ ঠাকুর। স্লোগান বা মূল মন্ত্র কি ছিল? বিলাতি পণ্য বর্জন, দেশি পণ্যর ব্যবহার। কতটি পদক্ষেপ নিয়েছিল? 2টি পদক্ষেপ নিয়েছিল। ওকে, এবার দেখেন বঙ্গভঙ্গ সম্পর্কে মহাত্মা গান্ধীর একটা উক্তি করেছেন। সেই উক্তিটা ছিল হচ্ছে বঙ্গভঙ্গের পরেই ভারতে প্রকৃত নবজাগরণ ঘটেছে। তাহলে এই উক্তিটি কার? বঙ্গভঙ্গের পরেই ভারতে প্রকৃত নবজাগরণ ঘটেছে। উক্তিটি হচ্ছে মহাত্মা গান্ধীর। ওকে, মহাত্মা গান্ধীর প্রকৃত নাম বা আসল নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। ওকে, বঙ্গ বিরোধী আন্দোলনের শক্তি সমর্থক ছিলেন বাংলার জমিদার শ্রেণী। আর যেহেতু জমিদার শ্রেণীরা হিন্দু ছিল, এই জন্য হিন্দুরা হচ্ছে আপনার এই স্বদেশী আন্দোলনের পক্ষে ছিল। বঙ্গরদ আন্দোলন বেগবান করার জন্য যে সকল সমিতি গঠন করা হয়, স্বদেশ বান্ধব বরিশাল। তাহলে স্বদেশ বান্ধব সমিতি কোথায় গড়ে উঠেছিল? বরিশালে। ব্রতী গড়ে উঠেছিল ফরিদপুরে, সাধনা গড়ে উঠেছিল ময়মনসিংহে, অনুশীলন গড়ে উঠেছিল ঢাকাতে। অর্থাৎ তা আমি যদি বলি সাধনা ব্রতী, তার অনুশীলন, এই সমিতিগুলো কোন আন্দোলনকে কেন্দ্র করে? স্বদেশী আন্দোলন নাকি ফকির সন্ন্যাসী বিদ্রোহ? তাহলে অ্যান্সার হবে স্বদেশী আন্দোলন। ওকে, বরিশালের চারণকবি মুকুন্দ দাস বাংলা গ্রামে গ্রামে ঘুরে পরনাগ রেশমি চুরি বঙ্গনে, আমি যেটা বলেছিলাম, কবু হাতে আর পরনা, এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেন। হ্যাঁ, জাস্ট এটা একটা ট্রিক্স ছিল। এই ট্রিক্সের মাধ্যমে হচ্ছে মানুষকে উস্কে দেওয়া হচ্ছে, রিভোক করা হচ্ছে। এবার দেখেন বঙ্গভঙ্গ অনেক বড় টপিকস, সুন্দর করে ডিটেলস পড়াচ্ছে। ওকে, বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন কে? লর্ড হার্ডিঞ্জ। ওকে, রদ করেন হচ্ছে রাজা পঞ্চম জর্জ। ওকে, বাংলা সশস্ত্র বিপ্লবিক আন্দোলন হচ্ছে এই হচ্ছে স্বদেশী আন্দোলন। ক্ষুদিরাম বসু ছিল হচ্ছে আপনার বাংলা সশস্ত্র বিপ্লবিক আন্দোলনের নেতৃত্ব কারা কারা ছিল? প্রীতিলতা ওয়াদ্দার ছিল, ক্ষুদিরাম বসু ছিল। ক্ষুদিরাম বসুকে ছিল ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টায় ক্ষুদিরাম তার সহজে প্রফুল্ল চাকি ফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিষ্ফোরণ করেন, তাকে ফাঁসি দেওয়া হয়। কাকে ফাঁসি দেওয়া হয়? ক্ষুদিরাম বসুকে
ফাঁসি দেওয়া হয়। প্রফুল্ল চাকি, কি চাকি? প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকির বাড়ি ছিল হচ্ছে বগুড়াতে। কোন জায়গা? বগুড়া অঞ্চলে। এবার দেখেন মাস্টার দা সূর্য সেন। মাস্টার দা এটা তার হচ্ছে উপাধি। এটা কি? উপাধি। উপাধি। তাহলে সূর্য সেনের উপাধি কি? মাস্টার দা। এই সূর্য সেনের পুরো নাম হচ্ছে সূর্য কুমার সেন। কি সেন? সূর্য কুমার সেন। তাহলে এর আসল নাম হচ্ছে সূর্য কুমার সেন এবং ওর উপাধি হচ্ছে মাস্টার দা। ওকে, তার নাম অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল আছে। বাংলা সশস্ত্র আন্দোলনের সবচেয়ে বড় উল্লেখযোগ্য ঘটনা চট্টগ্রামের অস্ত্রগার লুণ্ঠন। তাহলে চট্টগ্রামে অস্ত্রগার লুণ্ঠন কে করে? এই মাস্টার দা সূর্য সেন। 1930 সালে 18 এপ্রিল সূর্য সেন তার দলবল নিয়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। ওকে, সূর্য সেন স্থানীয় ন্যাশনাল ইনস্টিটিউট এর সম্মানিত শিক্ষক ছিলেন। তাহলে সূর্য সেন পেশায় একজন কি ছিলেন? শিক্ষক ছিলেন। কোন 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 ইনস্টিটিউটের? ন্যাশনাল ইনস্টিটিউটের তিনি একজন শিক্ষক ছিলেন। 1934 সালে 12 জানুয়ারি চট্টগ্রাম মহানগরী বিপ্লবীর ফাঁসি দেওয়া হয়। এই সূর্য সেনকে কি দেওয়া হয়? ফাঁসি দেওয়া হয়। ওকে, তাহলে সূর্য সেন একজন কি ছিলেন? সূর্য কুমারের আসল নাম কি? সূর্য কুমার সেন। তার উপাধি হচ্ছে মাস্টার দা। তাকে হচ্ছে ফাঁসি দেওয়া হয়। ওকে, তিনি একজন পেশার শিক্ষক ছিলেন। এবার দেখেন প্রীতিলতা ওয়াদ্দার। প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম উৎসর্গকারী নারী। তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম উৎসর্গকারী নারীর নাম কি? প্রীতিলতা ওয়াদ্দার। এর প্রীতিলতা ওয়াদ্দার মেয়ে ছিল কিন্তু, হ্যাঁ, প্রীতিলতা ওয়াদ্দার। এবার দেখেন সংস্কার আন্দোলন। সংস্কার মানে কি? তৎকালীন সময়ে হিন্দু সমাজ এবং মুসলিম সমাজে হচ্ছে বিভিন্ন ধরনের ভণ্ডামি চলে আসে। তৎকালীন যারা সাধক ছিল, ধর্ম সম্পর্কে অবগত আছে, তারা চিন্তা করলো যে মুসলমানরা যদি মাজার পূজা এগুলো যদি করে তাহলে হচ্ছে মুসলমানরা শিরক করছে। এবং রাজা রামমোহন রায়কে বলা হিন্দু সমাজের সংস্কারক। তিনি হচ্ছে অনেক বিশ্ব সংস্কার করেছে রাজা রামমোহন রায়। আধুনিক ভারতের রেনেসাঁর জনককে? আধুনিক ভারতের রেনেসাঁর জনক হচ্ছে রাজা রামমোহন রায়। পরিচয় কি? ভারতের ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলনের এবং প্রবক্তা এবং বাঙালি দার্শনিক। জন্মস্থান হচ্ছে হুগলির রাধানগর গ্রামে। ওকে, পশ্চিমবঙ্গে। ব্রাহ্ম সমাজে তিনি একজন ব্যক্তি ছিলেন। ব্রাহ্ম সমাজের পূর্ব নাম ছিল আত্মীয় সভা। তাহলে ব্রাহ্ম সমাজের পূর্ব নাম কি ছিল? আত্মীয় সভা। তিনি হচ্ছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কার উদ্যোগে? দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে। ওকে, সম্পাদিত পত্রিকা ব্রাহ্মণ, সেবধি, সংবাদ, কৌমুদি, মিরাত উল আকবর। তিনি কি কি পত্রিকা আপনার হচ্ছে সম্পাদিত করেছেন? ব্রাহ্মণ, সেবধি একটি হচ্ছে পত্রিকার নাম, সংবাদ কৌমুদি একটি পত্রিকার নাম, মিরাত উল আকবর এটা একটি হচ্ছে পত্রিকার নাম। ওকে, তাহলে ব্রাহ্ম সমাজের পূর্ব নাম হচ্ছে আপনার আত্মীয় সভা। তিনি একজন ব্রাহ্মণ ছিলেন রাজা রামমোহন রায়। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? তিনি হুগলিতে জন্মগ্রহণ করেছেন। তাকে ভারতের রেনেসাঁর নবদূত বা জনক বলা হয়। ওকে, এবার দেখেন সতীদাহ প্রথা রোধে প্রধান ভূমিকা পালন করেন কে? সতীদাহ প্রথা রোধে প্রধান ভূমিকা কার? রাজা রামমোহন রায়। তিনি হচ্ছে গঙ্গায় সন্তান বিসর্জনে কন্যা শিশুর হত্যা রোধে অবদান রাখেন। ওকে, দেখি তো বলি তো, গত ক্লাসে পড়িয়েছিলাম কোন এক ব্যক্তি লর্ড ছিল যিনি হচ্ছে শিশু হত্যা বন্ধ এবং গঙ্গায় শিশু বিসর্জন বন্ধ করেছিলেন। কোন ব্যক্তি মনে আছে? আমি বলবো না, দেখে আপনার মনে আছে কিনা, পারলে জানাবেন। ভারতবর্ষে ইংরেজি শিক্ষার অগ্রদূত ছিলেন হচ্ছে রাজা রামমোহন রায়। ইংরেজি শিক্ষা চালুর জন্য তিনি লর্ড আর্মস্ট্রংকে চিঠি লেখেন। লর্ড আর্মস্ট্রং। তাহলে প্রথম ভাই এখানে একটু ভুল বলছি, এখান থেকে আবার শুরু করব। ওকে, তাহলে ভারতবর্ষে ইংরেজি শিক্ষার অগ্রদূত কে ছিলেন? ভারতবর্ষে ইংরেজি শিক্ষার অগ্রদূত ছিলেন হচ্ছে আপনার রাজা রামমোহন রায়। তিনি ইংরেজি শিক্ষা চালুর জন্য তিনি লর্ড আর্মহার্স্টকে চিঠি লেখেন। তাহলে কাকে তিনি চিঠি লেখেন? লর্ড আর্মহার্স্টে। কেন? ইংরেজি শিক্ষা চালু করার জন্য। লর্ড কি নাম? আর্মহার্স্টকে। অবশ্যই তার মৃত্যু 2 বছর পরে 1835 সালে উপমহাদেশে ইংরেজি শিক্ষা চালু হয়। তিনি একজন সফল ব্যক্তি ছিল। কত সালে উপমহাদেশে ইংরেজি শিক্ষা চালু হয়? 1835 সালে। এটা একটু মনে রাখবেন।
কার উদ্যোগে চালু হয়? রাজা রামমোহন রায়। তার মৃত্যু 2 বছর পরে। কি নির্মম মৃত্যু, তিনি এটা দেখে যেতে পারলেন না। রাজা রামমোহন রায়কে সামাজিক সংস্কার আন্দোলনে সহায়তা করেন কে? ব্রিটিশ লর্ড উইলিয়াম বেন্টিং। রাজা উপাধি দেন কে? দিল্লি সম্রাট দ্বিতীয় আকবর। আকবর না কিন্তু, আকবর দ্য গ্রেট না, আকবর দুটো আছে, একটা হচ্ছে আকবর দ্য গ্রেট, আর একটা হচ্ছে আপনার দ্বিতীয় আকবর। ওকে, রাজ উপাধিকে দেন, রাজ উপাধি দেন হচ্ছে দ্বিতীয় আকবর। ওকে, তিনি রাজা রামমোহন রায়কে সামাজিক সংস্কার আন্দোলনের সহায়তা কে করেন? ব্রিটিশ লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, তাহলে আমরা রাজা রামমোহন সম্পর্কে কি কি জেনেছি দেখেন, অবদান দেখেন। বাল্য বিবাহ কল্যাণ প্রথার বিরুদ্ধে ভূমিকা পালন করেন। একেশ্বরবাদী ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন। সমাধি হচ্ছে ব্রিস্টলের আর্নস ভ্যাল যুক্তরাজ্যে, মৃত্যু হচ্ছে যুক্তরাজ্যে। বাল্য বিবাহর বিরুদ্ধে যান, কল্যাণ প্রথার বিরুদ্ধে ভূমিকা পালন করেন। একেশ্বরবাদ ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন। তাহলে রাজা রামমোহন সম্পর্কে আমরা কি কি জেনেছি? তিনি জন্মগ্রহণ করেন হুগলিতে, কিন্তু মৃত্যুবরণ করেন যুক্তরাজ্যে। তিনি হচ্ছে ইংরেজি শিক্ষা চালুর জন্য হচ্ছে রাজা আর্মহাস্টকে চিঠি লেখেন। ঠিক তার মৃত্যু 2 বছর পরে 1835 সালে উপমহাদেশে ইংরেজি শিক্ষা চালু হয়। তিনি হচ্ছে শিশু হত্যা এবং গঙ্গা শিশু বিসর্জনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ওকে, তিনি আর কি কি করেছেন? তিনি হচ্ছে এই বাল্য বিবাহ কল্যাণ প্রথার বিরুদ্ধে ভূমিকা রেখেছেন, একেশ্বরবাদ ধর্ম প্রতিষ্ঠা করেছেন। তাহলে তিনি আর কি কি করেছেন? তিনি হচ্ছে একেশ্বরবাদ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন, বাল্য বিবাহের বিরুদ্ধে এবং কল্যাণ প্রথার বিরুদ্ধে ভূমিকা রেখেছেন। এই রাজা রামমোহন রায় থেকে কিন্তু সিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। এবার দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই বিদ্যাসাগর, তার কিন্তু এটা উপাধি। তাহলে বিদ্যাসাগর কার উপাধি? ঈশ্বরচন্দ্রের। তাকে কি বলা হয়? গদ্যের জনক বলা হয়। কি বলা হয়? গদ্যের জনক। কোন সাহিত্য? বাংলা সাহিত্য। তাহলে ঈশ্বরচন্দ্র উপাধি হচ্ছে বিদ্যাসাগর, তাকে বলা হয় বাংলা সাহিত্যের গদ্যের জনক। ওকে, পারিবারিক নাম হচ্ছে ঈশ্বর বন্দ্যোপাধ্যায়। তার আসল নাম হচ্ছে, পারিবারিক নাম বা আসল বা প্রকৃত নাম বা জন্ম নাম, আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়কে ইংরেজিতে বলা হয় ব্যানার্জি। ওকে, আর যেমন চট্টোপাধ্যায়কে বলা হয় চ্যাটার্জি, গঙ্গোপাধ্যায়কে বলা হয় গাঙ্গুলি। ওকে, বিদ্যাসাগর, তার উপাধি বিদ্যাসাগর 1839 সালে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি পান। তাহলে কোন কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি পান? সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি পান। স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে, অর্থাৎ কোনো কিছুতে তিনি কী নামে স্বাক্ষর করতেন? ঈশ্বরচন্দ্র শর্মা রেখে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখেও স্বাক্ষর করতেন না, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখেও স্বাক্ষর করতেন না। তাহলে তার সিগনেচারটা কী ছিল? ঈশ্বরচন্দ্র শর্মা নামে। হেড পণ্ডিত ছিলেন কিসের? ফোর্ট উইলিয়াম কলেজের। ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত ছিলেন। ওকে, অবদান কি? হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলনের চেষ্টা করেন। ওকে, অর্থাৎ আগে কী করা হতো? বিধবাদেরকে পুড়িয়ে মেরে ফেলা হতো, কিন্তু তিনি কী করেন? না, মেরে ফেলা একটি পাপ। তিনি হচ্ছে বিধবাদেরকে বিয়ে করার জন্য একটা নতুন উদ্যোগ নেয়, এটাকে বলা হচ্ছে বিধবা বিবাহ প্রচলনের চেষ্টা করেন। খুব একটা ভালো উদ্যোগ নিয়েছেন। এই দেখেন তার উদ্যোগ কী হয়? 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়। ওকে, মেট্রোপলিটন ইনস্টিটিউট সহ অসংখ্য বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দামোদর নদ পাড়ি দিয়েছেন, অনেক বড় একটি হ্রদ দামোদর নদ। ওকে, তাহলে কী করেছেন? দামোদর নদ পানি কে দিয়েছেন? এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা কী কী জেনেছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম বা জন্ম নাম হচ্ছে আপনার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি কী নাম স্বাক্ষর করতেন? ঈশ্বরচন্দ্র শর্মা নামে। তার উপাধি কী ছিল? তার উপাধি ছিল হচ্ছে বিদ্যাসাগর। কে দিয়েছে? সংস্কৃত কলেজ দিয়েছে। তিনি হচ্ছে দামোদর নদী পাড়ি দিয়েছেন। ওকে, এবার দেখেন আরেকটা টপিক দেখেন, নবাব আব্দুল লতিফ। ওকে, নবাব তাকে হচ্ছে কী দেওয়া হয়? উপাধি স্বরূপ দেওয়া হয়। নবাব কী দেওয়া হয়? তাকে উপাধি দেওয়া হয়। পরিচয় হচ্ছে মুসলমানদের আধুনিক শিক্ষার প্রচলনের প্রাণপুরুষ। তাহলে মুসলমানদের আধুনিক শিক্ষার প্রচলনের প্রাণপুরুষকে নবাব আব্দুল লতিফ। এই যে নবাব উপাধি কে পায়? নবাব উপাধি কে দেন? উপাধি খান বাহাদুর এবং নবাব ব্রিটিশ সরকার কর্তৃক, অর্থাৎ ব্রিটিশ সরকার কর্তৃক দুটো বুঝতে পায়, একটা হচ্ছে খান বাহাদুর আর একটা হচ্ছে নবাব। ওকে, তাহলে তার দুটো উপাধি কী কী? একটা হচ্ছে খান বাহাদুর আর একটা হচ্ছে নবাব।
এই নবটা হচ্ছে ব্রিটিশ সরকার কর্তৃক। তো সহপাঠী কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত ও ভূদেব মুখোপাধ্যায়। ওকে, তাহলে মাইকেল মধুসূদন দত্তের সহপাঠী কে ছিলেন? সহপাঠী কে ছিলেন হচ্ছে এই মাইকেল মধুসূদন দত্তের সহপাঠী ছিলেন হচ্ছে নবাব আব্দুল লতিফ। আধুনিক মাদ্রাসা শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে মাদ্রাসা শিক্ষা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নীল চাষীদের সুরক্ষা নীল কমিশন গঠনের প্রধান ভূমিকা। নীল কমিশন গঠন করা হয় হচ্ছে আপনার 1860 সালে। ওকে, এবং নীল কমিশন রিপোর্ট দেওয়া হচ্ছে 1861 সালে। 1853 সালে আয়োজন করেন মুসলমান ছাত্রদের পক্ষে ইংরেজি শিক্ষার জন্য সুশীর্ষক রচনা প্রতিযোগিতা। কী প্রতিযোগিতা? রচনা প্রতিযোগিতা। অর্থাৎ এর মাধ্যমে তিনি মুসলমানদেরকে ইংরেজি শিক্ষার মাধ্যমে সুশিক্ষিত করতে চেয়েছিলেন। তবে সেই সময় অনেক ব্যক্তি তাকে হচ্ছে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ওকে, কারণ ইংরেজি শিক্ষা তখনের প্রেক্ষাপটে ইংরেজি শিক্ষা তখন যায় ছিল না। কিন্তু এখন বর্তমান আলেম সমাজ ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যে ভাষা শিক্ষা একটি ভালো একটা গুণ। ওকে, কিন্তু আগে একটা ভুল ধারণা ছিল। ওকে, আপনারা আলেমদেরকে আর ভুল বুঝবেন না। এবার দেখেন, তার নবাব আব্দুল লতিফের উপাধি ছিল, একটা হচ্ছে নবাব, একটা ব্রিটিশ কর্তৃক দিয়েছে, আর একটা হচ্ছে খান বাহাদুর। তিনি হচ্ছে, তার বন্ধু কে ছিল? মাইকেল মধুসূদন দত্ত। তিনি হচ্ছে আধুনিক শিক্ষার প্রচলনের প্রাণপুরুষ বা শিক্ষাগুরু বলা হয়। তিনি হচ্ছে ইংরেজি মুসলমান ছেলেরা যেন ইংরেজি উচ্চ জ্ঞান লাভ করতে পারে, ওই জন্য তিনি ইংরেজির মাধ্যমে তিনি হচ্ছে রচনা প্রতিযোগিতা শুরু করেন। ওকে, আরেকটা দেখেন, 1852 সালে বাংলার আইন পরিষদের সদস্য হন। বাংলার মুসলমানদের জন্য তিনি প্রথমে সম্মান লাভ করেন। তাহলে বাংলার মুসলমানদের মধ্যে এই সম্মান কি লাভ করেন? নবাব আব্দুল লতিফ। মুসলিম শিক্ষা বিস্তারে কলকাতায় মোহামেডান লিটারেরি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন কত সালে? 1863 সালে। এবং আমেরিকার দাস প্রথা বিলুপ্ত হয় 1863 সালে। ওকে, মনে রাখবেন, খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য। মুসলিম শিক্ষা প্রতিষ্ঠায় কলকাতায়, কোন জায়গায়? কলকাতা, ঢাকাতে না কিন্তু কলকাতায় মোহামেডান লিটারেরি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা কে করেন? নবাব আব্দুল লতিফ। তার প্রচেষ্টায় হিন্দু কলেজের নাম প্রেসিডেন্সি কলেজ হয় এবং মুসলিম ছাত্ররা পড়তে পারে। তাহলে দেখেছেন তাহলে তার অবদান কতটুকু? তার অবদান, হিন্দু কলেজের নাম কি করা হয়? প্রেসিডেন্সি কলেজ রাখা হয়। তাহলে তিনি কতটা অবদান রেখেছেন। ওকে, নবাব আব্দুল লতিফ সম্পর্কে আমরা জেনেছি। নবাব, এটা তার হচ্ছে উপাধি, ব্রিটিশ কর্তৃক পেয়েছেন। তারপরে তিনি হচ্ছে ইংরেজি শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। তার উদ্যোগের কারণেই একমাত্র হচ্ছে আপনার হিন্দু কলেজের নাম প্রেসিডেন্সি কলেজ হয়। তিনি হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেছেন, যেন মুসলমানরা সাহিত্যের মাধ্যমে ইংরেজি শিক্ষা লাভ করতে পারে। ওকে, এবং মুসলমানরা যেন বিভিন্ন জায়গায় যাইতে পারে। ওকে, তাহলে আমরা নবাব আব্দুল লতিফ সম্পর্কে জেনেছি, রাজা রামমোহন সম্পর্কে জেনেছি, ক্ষুদিরাম বসু সম্পর্কে জেনেছি, প্রীতিলতা ওয়াদ্দের সম্পর্কে জেনেছি, মাস্টারদা সূর্য সেন সম্পর্কে জেনেছি। এনারা সবাই কি ছিলেন? বিপ্লবী ছিলেন। এবার দেখেন সৈয়দ আমির আলী। কি নাম? সৈয়দ আমির আলী। সৈয়দ বংশ কাদের বলা হয়? যারা হচ্ছে নবীর বংশ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বংশ, তাদেরকে বলা হয় সৈয়দ বংশ। কিন্তু আমাদের দেশে অনেকে ভাব নিয়ে সৈয়দ বংশ সামনে টাইটেল দেয়, মনে হয় সৈয়দ বংশ লাগালেই বড় কিছু হয়ে গেল। আসলে এটা অনেকে ভুয়া আছে না কিছু, ওদের সৈয়দ বংশ লাগে। পরিচয় হচ্ছে মুসলিম সমাজ সংস্কারক, লেখক ও আইনজ্ঞ ছিলেন। সম্মান, কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি। তাহলে কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি, তাহলে প্রথম মুসলিম বিচারপতিকে? সৈয়দ আমির আলী। ওকে, পেশায় ছিলেন একজন ব্যারিস্টার। আর ব্যারিস্টার যেহেতু হলে তো বিচারপতি হবে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে পেশায় কী ছিলেন? ব্যারিস্টার। তিনি প্রথম মুসলমান নেতা যিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। অর্থাৎ তিনি প্রথম রাজনীতিতে আসার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। ভারতের আইনে মুসলিম আইন প্রবর্তনের ভূমিকা পালন করেন কে? এই হচ্ছে সৈয়দ আমির আলী। যেহেতু তিনি হচ্ছে বিচারপতি ছিলেন এবং পেশায় ব্যারিস্টার ছিলেন, সেই জন্য ভারতের আইনে তিনি হচ্ছে মুসলিম আইন প্রবর্তনের ভূমিকা রাখেন। ওকে, ব্রিটিশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্থাপনের উদ্যোক্তা নেন। তাহলে রেড ক্রিসেন্ট সোসাইটির হচ্ছে আপনার উদ্যোক্তা কে নেন? এই সৈয়দ আমির আলী। রেড ক্রিসেন্টটা সম্পর্কে একটু বলি। রেড ক্রিসেন্ট 3বার কিন্তু নোবেল পুরস্কার পাইছে। রেড ক্রিসেন্টে অনেকগুলো নাম আছে। মুসলিম দেশে হচ্ছে রেড ক্রিসেন্ট, খ্রিস্টান দেশে হচ্ছে রেড ক্রস, হ্যাঁ, এরকম। রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা হচ্ছে হেনরি ডুনান্ট। তাহলে ব্রিটিশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্থাপনের উদ্যোক্তা তিনি ছিলেন। তিনি আর কী করেছেন? প্রথম বিচারপতি ছিলেন। ভারত আইনে তার অবাধ ভূমিকা ছিল। ওকে, সৈয়দ আমির আলী দেখেন সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। একটা খুব ভালো করে মনে রাখবেন, একটা হচ্ছে মোহামেডান লিটারেরি সোসাইটি,
ওটা হচ্ছে নবাব আব্দুল লতিফ। আরেকটা হচ্ছে সৈয়দ আমির আলী কি প্রতিষ্ঠা করেছেন? সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান সোসাইটি, সংক্ষেপে আমরা বলতে পারি CNMA। ওকে, CNMA। তাহলে CNMA কে প্রতিষ্ঠা করে সৈয়দ আমির আলী, আর মোহামেডান লিটারি সোসাইটির প্রতিষ্ঠা করে নবাব আব্দুল লতিফ। অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য, অল ইন্ডিয়া মুসলিম লীগের তিনি কি প্রতিষ্ঠাতা সদস্য, অর্থাৎ নিখিল সর্বভারতীয় নিখিল মুসলিম লীগ আছে না, এটা তিনি হচ্ছে প্রতিষ্ঠাতা সদস্য। লন্ডনের প্রিভি কাউন্সিলের সদস্য ছিলেন 1909 সালে। ওকে, এই হচ্ছে আমাদের সৈয়দ আমির আলী সম্পর্কে তথ্য। সৈয়দ আমির আলী সম্পর্কে আমরা কী কী জেনেছি? তিনি হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছেন। তিনি একজন ব্যারিস্টার ছিলেন, ভারত শাসন আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওকে, তাহলে আজকের ক্লাসটা এটুকুই। আজকের ক্লাসে আমরা কী কী জেনেছি? আমরা সৈয়দ আমির আলী সম্পর্কে জেনেছি, নবাব আব্দুল লতিফ সম্পর্কে জেনেছি, তারপর আমরা বঙ্গভঙ্গ সম্পর্কে জেনেছি, বঙ্গভঙ্গ ওদের প্রেক্ষাপট এবং ফলাফল কী ছিল এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তারপরে আমরা আরও লর্ড কার্জন সম্পর্কে জেনেছি, লর্ড রিপন সম্পর্কে জেনেছি, আর লর্ড লিটন সম্পর্কে জেনেছি। ওকে, এই হচ্ছে আজকে আলোচ্য বিষয়। আজকের টপিকটা কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই এনজয় করেছেন। আর কিছু কথা বলে নেই, বিষয়গুলো হচ্ছে যখন ইতিহাস তো মনে রাখা খুব টাফ আপনাদের জন্য, সুতরাং ইতিহাসগুলো যখন ক্লাসগুলো করবেন তখন দেখে দেখে মনে করবেন লাইভ ক্লাস করছেন। যখন ক্লাস দেখবেন আর খাতায় লিখবেন, পরে এগুলো আবার আরেকবার নোট করবেন। ওকে, আর আপনার যাদের ফ্রেন্ড আছে তাদেরকেও এই কোর্সের বিষয়ে হচ্ছে উৎসাহিত করবেন, তারা যেন শিখে 10 মিলে করি কাজ হারি জিতি না ইলাস। ওকে, আর হচ্ছে যখন ইতিহাস যেভাবে মনে রাখবেন, আর সামনে হচ্ছে যেগুলো একবারে মনে থাকছে না, মেইনলি পড়াকে 3 ভাগে ভাগ করেন, যেটা একবার পড়লেই হয়, আর যেগুলো মানে একবার দেখলে হয় যে বা জানেন আপনি, আর একটা হচ্ছে 3-4 বা 10 বার পড়লে হচ্ছে আর একটা কঠিন পার্ট থাকে, সবারই কঠিন পার্ট থাকে, এটা পড়তে হয় না, দেখা অনেক দিন পড়া লাগে। ঠিক এগুলো কী করবেন, আপনি যেখানে পড়েন সবসময় তার সামনে হচ্ছে এগুলো নোট করে রাখবেন। ওকে, অনেক জীবনে প্রতিষ্ঠা হওয়ার জন্য অনেক কিছু করা যায়। তাদের স্মার্টফোন আছে, তাহলে কী করবেন, ওই নোটটা ছবি তুলে ওয়ালপেপার হিসেবে রাখবেন, তাহলে দেখবেন পরে কিন্তু মন হয়ে যাবে। ওকে, আপনার ফ্রেন্ডদেরকে বলবেন আমার একটু ধরো তো। ওকে, আমি ছোটো ভাই বা ছোটো বোন থাকলে বলবেন আমার একটু ধরো তো, আমি পড়া হয়েছে কি না। হ্যাঁ, এইভাবে বলবেন, তাহলে দেখবেন যে আপনার ছোটো বোনও আপনি দেখে হচ্ছে অনুপ্রেরণা লাভ করবে, আর আপনিও জানতে পারবেন। ওকে, এই হচ্ছে বিষয়গুলো। জাস্ট জীবনে একটা কিছু করবে, সেটা হচ্ছে লক্ষ্য স্থির করেন, সেই লক্ষ্যে আপনাকে অবশ্যই পৌঁছাতে হবে। নেভার গিভ আপ, কখনো হতাশ হবেন না। বাধা যদি না থাকে আপনি জীবনের সৌন্দর্যকে অনুভব করতে পারবেন না। ওকে, বাধা আসবে, এই বাধা অতিক্রম করে আপনাকে জীবনের ভালো জায়গায় যেতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন যে দুনিয়াটাই স্বপ্ন, আখিরাতেও আছে, আখিরাতেও চিন্তা ভাবনা করবেন। যে যার ধর্ম থেকে ধর্ম পালন করবেন, হিন্দু ভাইয়েরা মন্দিরে যাবেন, মুসলিমরা নামাজ কালাম পড়বেন, খ্রিস্টানরা প্যাগোডায় যাবেন, গির্জায় যাবেন। ওকে, ধর্ম পালন করবেন। ওকে, একটা জিনিস মনে রাখবেন, জীবনে সফলতা হওয়ার জন্য কিন্তু একজনকে লাগে, তিনি হচ্ছে আল্লাহ, গড বা আমরা যেটা বলি না কেন, তার সাহায্য ছাড়া সম্ভব নয়। আমরা এমন মানে হতভাগে জাতি, ধরেন পরীক্ষায় যদি রেজাল্ট ভালো হয় তখন আমরা কি বলি, আরে আমি তো পড়েছি তাই পরীক্ষায় ফার্স্ট হয়েছে। যখন রেজাল্ট খারাপ হয় তখন আমরা কী করি, আল্লাহ তুমি আর কাউরে পাইলে না, আমার রেজাল্টটা খারাপ করালা। মানে রেজাল্ট ভালো হইলে আমার নাম সুনাম, আর রেজাল্ট খারাপ হলে আল্লাহর দোষ। আমরা আল্লাহকে কেন দোষ দিই, আমরা নিজের দোষ দিই। আল্লাহ কিন্তু আপনার ভাগ্য পরিবর্তনের জন্য সবসময় বসে আছে। ওকে, এই হচ্ছে কথাগুলো। জাস্ট এগুলো কোনো মোটিভেশন নয়, জাস্ট কিছু আপনি জানালাম যে বাস্তব অভিজ্ঞতাটা কী। জীবনে অনেক বড় হন, অনেক বড় স্বপ্ন দেখেন, আর হতাশ হবেন না। ওকে, ঠিক আছে, তাহলে সবাই এইটুকুই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।